সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেরই প্রশ্ন আসতেছে যে বাজার কি এইখান থেকে ডাউন ট্রেন্ডে যাবে কি না, বা হাতে থাকা স্টকগুলো একটু স্লো হচ্ছে বা একটু কমতেছে, কারণ কি, এগুলা থেকে আমরা প্রফিট মেক করতে পারবো কি না, বা কোন টাইপের স্টক এখন আমরা হোল্ড করব, সেই বিষয়াদি নিয়ে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা ইন ডেপথে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আশা করি মার্কেট সম্পর্কে আজকের পর থেকে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, মার্কেটে আমারও ভুল হইতে পারে, বাট আমি যতটুকু বুঝি, আমার যতটুকু নলেজ আছে, সেই নলেজ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তিনটা স্টক আছে যেটা ওয়াচ লিস্টে আমার আছে, আমি সেই তিনটা ওয়াচ লিস্ট আপনাদের সাথে শেয়ার করব এবং একটা সেক্টর নিয়ে, স্পেসিফিক একটা সেক্টর নিয়ে আলোচনা করব এবং বাজার কেন পড়তেছে, কি কারণে পড়তেছে, বা বাজারে যে 2 দিন বা একদিন যে চাপে ছিল, এই চাপটা কেন হয়েছে সেই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তার আগে চলেন ইন্ডেক্সের কি অবস্থা দেখেন। ইন্ডেক্স এখান থেকে উঠতেছে, আমি বারবার একই ঘটনা বা একই কথা রিপিটেশন করতেছি আপনাদেরকে, যে বাজার বুলিশ মোমেন্টামে আছে। ইন দ্য মিন টাইমে দুই একটা রেড ক্যান্ডেল আসতেই পারে। এই জায়গাটাতে সেম হয়েছিল, সেম একই ঘটনা ঘটেছে, এইখানেও একই ঘটনা ঘটেছে, এইখানেও সেম ঘটনা ঘটছে। এবং এই যে লাস্ট দিন গত বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটা হয়েছে সেইটাও একটা বিয়ারিশ ক্যান্ডেল এবং ভলিউম কমে গিয়েছে। এই সিগন্যালটা আসলে কি বহন করে, এটা আহামরি আমি তেমন আমলে নিচ্ছি না। বাজার এখনো আপ মোমেন্টামে আছে, ডাউন মোমেন্টামে বাজার সিগন্যাল দিলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তবে হ্যাঁ, আপনারা জাস্ট এই জায়গাটাতে যে বক্সটা আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে, যে এই বক্সটার নিচে আসলে তারপর আমরা চিন্তা করব, বাট এই বক্সের উপরে যাওয়ার পরে যে পর পাঁচটার কিন্তু গ্রিন ক্যান্ডেল দিয়েছে, অনেকেই এই জায়গাগুলোতে ঘাবড়িয়ে গিয়েছিলেন বা অনেকেই বলার চেষ্টা করেছিলেন এইখান থেকেও বাজার নিচে আসবে, বাট সেটা না হয়ে আবার মোমেন্টামটা কন্টিনিউ করেছে। এখন এই বক্সটা আপনারা ফলো করবেন, এই যে যে বক্সটা আঁকায় রাখছি এই বক্সটা একটু ফলো করবেন যে এই বক্সের নিচে আসে কিনা। যদি নিচে আসে তাহলে চিন্তা ভাবনা অন্যরকম, নিচে আসলেই হবে না, সেটাকে ক্লোজিং দিতে হবে। ক্লোজিং বেসিসে আমাদের চিন্তা করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই বক্সের মধ্যে ট্রেড হচ্ছে ঠিকঠাক আছে, ইন দ্য মিন টাইমে কিছু স্টক আপনাকে প্রফিট দিবে, আবার কিছু স্টক আপনাকে লসও দিবে। হ্যাঁ, এখন কোন টাইপের স্টকগুলো লস দিবে সেইটা জানার বিষয়। তার আগে আমি একটু আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করি। আমরা বিভিন্ন টাইপের ইন্ডিকেটর ইউজ করি, তো আদৌ এই ইন্ডিকেটর আমাদের বাজারে কাজ করে কিনা সেইটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। চলেন, এই যে দেখেন RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেটর যেটাকে বলে, সেইটা আমি আপনাকে একটু এক্সপ্লেন করব। এটা খুবই ভালো ইন্ডিকেটর, অনেকেই এইটাকে মেনে একদম ট্রেড করার চেষ্টা করে। বাট এই জায়গাগুলোতে আমাদের হয় কি, কি হয়, এই যে আমরা ওভার বট এবং ওভার সোল্ড হিসেবে ধরার চেষ্টা করি। যখন RSI দিয়ে আমরা একটা স্টক বা ইন্ডেক্সকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, তখন হচ্ছে 30-এর নিচে, RSI 30-এ আসলে হচ্ছে ওভারসোল্ড, এখান থেকে বাই করো, এবং 70-এ চলে গেলে সেটা ওভার ব্রড অবস্থায় থাকে, RSI অনেক বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে দেখেন, এই যে বাজার যখন এইখান থেকে উঠতেছিল RSI কত ছিল, এই জায়গাটাতে, 70-এ কোথায় গিয়েছিল, এই জায়গাটাতে 70-এ যদি যায় তাহলে ইন্ডেক্স ছিল হচ্ছে 5400। এই 5400-র পরে দেখেন ইন্ডেক্স কিন্তু আরো বাড়ছে। তার মানে এই RSI কিভাবে কাজ করলো এখানে। আচ্ছা, ওকে, আপনি প্রো ট্রেডার, সেটা মেনে নিলাম যে আপনি শুধু RSI 70-এ গেলেই এটা হবে না, আরো উপরে যেতে পারে। এটা অনেকেরই ধারণা আছে, যারা একটু ভালো মতো RSI নিয়ে একটু কাজ টাজ করেন তারা হচ্ছে ডাইভারজেন্স খুঁজেন, তাই না? RSI ডাইভারজেন্স হইলে তখন আপনি চিন্তা করতে পারেন যে RSI ডাইভারজেন্স হয়েছে, তাহলে আমি এখান থেকে বের হয়ে যাব। চলেন ডাইভারজেন্স দেখি। এইখান থেকে এই প্রাইস পর্যন্ত একটু খেয়াল করে দেখেন, এখানে কি ছিল, আমি একটু দাগটাকে একটু চিকন করে নিলাম। দেখেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আপ মোমেন্টামে ছিল, বাট RSI কি করছে একটু খেয়াল করে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত RSI কিন্তু বিপরীত মুখী ছিল। তার মানে প্রাইস আমার আপ মোমেন্টামে, বাট RSI দেখাচ্ছে বিপরীত। তার মানে আপনার এইখানে সেল সিগন্যাল চলে আসছে, RSI ডাইভারজেন্স তৈরি হয়েছে, বিপরীতমুখী তৈরি হয়েছে। তার মানে কি আপনার এখানে সেল, অনেকেই এই RSI ডাইভারজেন্স দেখে অনেকেই সেল করার চেষ্টা করেছে, এবং তারপরে দেখেন আবার মোমেন্টামটা শুরু হয়েছে। বাট আমি এখানে আপনাদের একটা ভালো সিগন্যাল দিয়েছিলাম যে এইগুলা দেখে দরকার নাই, আপনারা জাস্ট পার্টিকুলার স্টকের দিকে নজর দেন। দেখেন এটা কি হয়েছে, হ্যাঁ এখনো পর্যন্ত RSI ডাইভারজেন্স আছে। দেখেন এই যে লাস্ট টাইম যে বিয়ারিশ ক্যান্ডেলটা দিয়েছে, এখনো পর্যন্ত RSI ডাইভারজেন্স আছে। তাই বলে কি আমরা হাতের সব শেয়ার বিক্রি করে দিয়ে বসে থাকবো? এটা কি হইলো কোনো কিছু? হইলো না। হ্যাঁ, এই টাইপের অ্যানালাইসিস, প্রো টাইপের অ্যানালাইসিস, RSI ডাইভারজেন্স অনেকেই শেখায়। আমার গুরু যারা ছিল বা আমার মেন্টর যারা ছিল তারাও শেখাইছে। হ্যাঁ,
ভাই আমি নিজেও শিখছি এইগুলো সম্পর্কে, যে আমি জানি না তা না, কিন্তু আমি একদম ইন ডেপথে এই সব মানে এই টাইপের ইন্ডিকেটর সম্পর্কে জানি, আমার হাতে করে হয়েছে এই ইন্ডিকেটর দিয়ে। বাট যখন থেকে বুঝতে শিখেছি যে ইন্ডিকেটর আসলে আমাদের বাজারে তেমন কাজ করে না, হ্যাঁ আগে কাজ করতো, যখন আমার মেন্টররা শিখাইছে তখন কাজ করতো, ঠিক আছে, বাট ডে বাই ডে এইগুলো তো আপডেট হচ্ছে। ম্যাক্সিমাম মানুষ যেই জিনিসটা জানে বাজারে সেই জিনিসটা আদৌ কাজ করে কিনা বা কাজ করাই কিনা স্মার্ট মানি, সেটা একটু চিন্তা করবেন। চলুন আরএসআই আপনাদেরকে দেখালাম, আরেকটা ইন্ডিকেটর একটু দেখাই, এটাকে একটু কেটে দেই। আরেকটা হচ্ছে আপনাদের খুবই জনপ্রিয় ইন্ডিকেটর, সেটা হচ্ছে এমএসসিডি। অনেকেই এই এমএসসিডি দিয়েও হচ্ছে কি করে অ্যানালাইসিস করার চেষ্টা করে। দেখেন খেয়াল করে দেখেন, এমএসসিডির এইখানে কিন্তু ক্রস ওভার দিয়ে দিয়েছিল, এই যে যখন রেড ক্যান্ডেল আসে এইখানেও কিন্তু ক্রস ওভার দিয়েছে। এইটা দেখে অনেকেই সেল সিগন্যাল পেয়ে গিয়েছিল এবং অনেকেই সেল করেছে। তারপর থেকে দেখেন এই যে এইখান থেকে যতটুকু বেড়েছে তারপরে তার আরো অতটুকু বেড়েছে, মানে ডাবল হয়েছে। বাট সেল সিগন্যাল আসছে, মানে সেল হয়েছে কিনা, বা আপনার যে এইটা দেখে মানুষ যে সেল করে দিল, তাহলে কি ইন্ডিকেটর আমাকে সঠিক তথ্যটা দিল কিনা। আচ্ছা বাদ দিলাম আপনি বললেন যে রেখা মেখা সিগন্যাল মিগনাল আমি বাদ দিলাম, তা আমি হিস্টোগ্রাম দেখে ট্রেড করি। আসেন এই যে হিস্টোগ্রাম দেখেন, এই যে এখানে কিন্তু কি হয়েছিল, গাঢ় থেকে একটু হালকা হয়ে গেছে। ওই যে স্টক না হয়ে আপনাদেরকে এই টাইপের অ্যানালিসিস শেখায়, বাট এই যে দেখেন এই যে হালকা হয়ে গেছিল, এই হালকা হওয়ার পরে তারপরে কিন্তু আবার বাড়ছে। আবার দেখেন এইখানে হালকা হয়েছে, এই যে হালকা হয়েছে, হালকা হওয়ার পরে আবার বাড়ছে, এই যে আজকেও মানে লাস্ট দিনও এই যে হালকা হয়েছে, এরপরে এই জায়গাটাতেও হালকা হয়েছে। এখন কি আপনি প্রত্যেকবারই ইন্ডেক্সের এই সিনারিও দেখে প্রত্যেকবারই পোর্টফোলিও ফাঁকা করবেন আর বাড়ি পোর্টফোলিও আপনি এন্ট্রি নেবেন? দেখেন এইখানে যদি আপনি এন্ট্রি নিয়ে নেন তাহলে আপনার কতটুকু জায়গা থাকে। আসলে এই ইন্ডিকেটর কেন কিভাবে কাজ করে সেই বিষয়টা আগে আমাদেরকে জানতে হবে। দেখেন ভলিউম এবং প্রাইস অ্যাকশন এই দুইটার কম্বিনেশন মিলিয়ে এই ইন্ডিকেটরের একটা সিগন্যাল দেয়। তো যদি আপনি প্রাইস অ্যাকশন এবং ভলিউমের উপর এক্সপার্ট হন তাহলে এই টাইপের ইন্ডিকেটরের ফাঁদে আপনাকে পড়তে হবে না। সব কিছুর মূলে রয়েছে প্রাইস অ্যাকশন এবং ভলিউম। যত টাইপের ইন্ডিকেটর দেখেন না কেন, আপনি যদি ভলিউম এবং প্রাইস অ্যাকশন ঠিকঠাক মতো রিড করতে পারেন তাহলে বাজারে আর আপনার কোনো কিছু লাগবে না। হ্যাঁ কিছু জায়গা আছে পয়েন্ট আউট করতে হয়, সেই পয়েন্ট আউটের জায়গাগুলো লাগবে, বাট ভলিউম এবং প্রাইস অ্যাকশনটা মাস্ট। এই জিনিসটা আপনাদেরকে একটু জানতে হবে। যাই হোক এনিওয়ে, ইন্ডেক্স নিয়ে আর কোনো কিছু বলার নাই, ইন্ডেক্স ঠিকঠাক আছে, আমার মতে ইন্ডেক্স ঠিকঠাক আছে। এরপরেও যদি দুই একটা রেড ক্যান্ডেল আসে তারপরেও আহামরি চিন্তার কিছু নাই, বাট আপনাকে মাথায় রাখতে হবে কোন স্টকগুলো আপনি অ্যাভয়েড করে চলবেন বা কোন স্টকগুলোর দিকে এখন নজর দিবেন না, যেগুলো অতি মূল্যায়িত হয়ে গেছে, অনেকটাই গ্যাপ দিয়ে দিয়েছে, সেই স্টকগুলা থেকে আপনারা একটু বিরত থাকবেন। দ্বিতীয়ত দ্বিতীয়ত এই যে ইন্ডেক্স এই যে রেড হচ্ছে বা এই যে আগের দিন 42 পিন বার আসছে, কেন আসছে? তো চলেন আমরা একটু যাওয়ার চেষ্টা করি। আমি কয়েকটি স্টক এখানে বেছে রেখেছি যে চার্টগুলো একটু দেখে দেখে যে এখানে সিনারিও কি হচ্ছে। এই যে অর্গন, এই অর্গনটা দেখেন আমি যে এখানে বক্স আকারে রাখছি, এখানে ছিল এন্ট্রি পয়েন্ট মানে 17 টাকা 18 টাকার আশেপাশে, এইখান থেকে স্টকটা 22 টাকা সামথিং এ চলে গেছে। দেখেন ভালো মতো একটা গ্যাপ দিছে। এরপরে দেখেন এই যে স্টকটা কিন্তু একটু ডাউন ট্রেন্ডে, কারণ কি, কারণ এই শেয়ারটা অনেকটাই গ্যাপ অলরেডি দিয়ে দিছে। হ্যাঁ এইখান থেকে যে একবারে নিচে আসবে বিষয়টা এমন না। স্টক যখন উঠে, একটা স্টক উঠে তখন সুইং দিয়ে দিয়ে ওঠে। এই যে দেখেন এই যে এখানে সুইং দিয়ে উঠছে বা এই যে এখানে সুইং দিয়ে উঠছে। এখন আপনি কোন সুইংটা ধরবেন, বিষয়টা হলো এটা। দেখেন এই যে এই জায়গাগুলোতে কি ছিল, অ্যাকুমুলেশন প্রসেসে ছিল, একটা জায়গায় ঘোরাফেরা করতেছিল। এরপরে যখন রিটেস্টে করতে আসছে আমি তখন কিন্তু এই অর্গন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তারপরে দেখেন কত বড় একটা মুভ দিচ্ছে। ইন দ্য মিন টাইমে হ্যাঁ একটু উপরে গেছে, আবার সুইং দিয়ে নিচে আসছে, আবার উপরে গেছে। এগুলো সুইং ট্রেডিং। হ্যাঁ এইখানেও আরেকটা সুইং ট্রেডিং হইতে পারে, বাট অলরেডি দুইটা সুইং অলরেডি দিয়ে দিয়েছে ভাই। এইখানে আর নতুন করে সুইং নিয়ে আবার উপরে একটু রিক্সি হয়ে যায়। হ্যাঁ আপনি নিতে পারেন, ভলিউম ড্রাইটাই হলে নিতে পারেন, বাট কেন পড়তেছে? কারণ অলরেডি সে গ্যাপ দিছে এবং ভলিউম অনেক বেশি করে ফেলছে। একদম মানে মোটামুটি বেশ ভালো ভলিউম করছিল যেই ক্যান্ডেলে, এবং হল্ট হয় নাই। তারপরে একটু কয়েকদিন স্লো ছিল, এই জায়গাগুলোতে কিছু কিছু প্রফিট টেকিং হয়েছে, দেন এই যে এখন ফল হচ্ছে। এরপরে চলেন এই যে এশিয়াটিক ল্যাব দেখেন, একটু খেয়াল করে দেখেন। এই যে এশিয়াটিক ল্যাব এই যে এইখান থেকে এই উপরে গেছে, খেয়াল করে দেখেন এইখানে নিচে আসছে, আবার একটা সুইং দিছে। এখন এই সুইং ধরার জন্য আপনি অল্প একটু জায়গা পাচ্ছেন, তারপর থেকে দেখেন এই যে কমা শুরু করছে। বাট এন্ট্রি পয়েন্ট মানে অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্ট এই যে এইখানে মার্ক করা আছে দেখেন, এই সব জায়গায় বা এই সব জায়গায় হচ্ছে অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্ট। এখন আপনি এই সুইংয়ে যে এন্ট্রি নেন, হ্যাঁ আপনি এটুকু পাইতে পারেন, সেটা ঠিক আছে, বাট এইখান থেকে পড়লে আপনার স্টপ লস হিট করে যাবে। সো যে কারণে আমি সবসময় বটমে যেগুলো রিটেস্টমেন্ট দিচ্ছে সেইগুলোর দিকে দেখার চেষ্টা করি। এই যে এইখান থেকে ওই যে 117 টাকার থেকে আপনি 140-42 টাকা পর্যন্ত পাইতেন, বাট এইটা হাই রিস্কি হয়ে যায়। উপরে শেয়ার যখন আপনি রিটেস্টমেন্টে বা কারেকশনে ট্রেড করতে চান তখন একদম হাই রিস্ক হয়ে যায়, অনেক ক্ষেত্রে স্টপ লস হিট করে। আমরা অনেক সময় স্টপ লস নিতে চাই না। যদি স্টপ লস দিয়ে ট্রেড করেন তাহলে আপনার জন্য ভালো,
আমি অনেক সময় এইসব শেয়ারও ট্রেড করার চেষ্টা করি, বাট সেটা একদম পাই টু পাই স্টপ লস ধরে ধরে ট্রেড করার চেষ্টা করি। বাট অনেকেই আমাদের বাজারে যারা আছে আবেগিত মনে করে যে ঘুরে যাবে, কিন্তু বাট দিন শেষে ঘুরে না। এই যে দেখেন এই স্টকগুলো কিন্তু যে অতি মূল্যায়িত, যেগুলো অতি মূল্যায়িত হয়ে গেছে সেইগুলো কিন্তু কমতেছে। এরপরে আসেন এই যে বিবিএস কেবল, খেয়াল করে দেখেন এই যে বিবিএস কেবলের এন্ট্রি পয়েন্ট ছিল এই সব জায়গায়, এইখান থেকে আপনি এই সুইংটা নেন, আবার নিচে আসছে, আবার বড় জোর হলে দুইটা সুইং ধরার চেষ্টা করেন, এই একটা সুইং গেছে, নিচে আসছে আর একটা সুইং। এখন এই সুইং থেকে আবার ঘুরবে কিনা, যদিও ঘুরে আপনি এই পর্যন্ত টার্গেট 26 পর্যন্ত টার্গেট রাখতে পারেন, বাট আপনার জন্য হাই রিস্ক, যেটা বললাম। সো আমি সর্বোচ্চ চেষ্টা করি একটা স্টক থেকে দুইটা সুইং ধরার জন্য। মানে আমি যখন সুইং ট্রেডিং করার চেষ্টা করি, প্রথমত একটা সুইং দিয়ে উপরে উঠছে, দেন রিটেস্টমেন্টে এইখানে একটা এন্ট্রি, তারপরে এই সব জায়গায় তাতে এক্সিট, আবার রিটেস্টমেন্ট করে আবার যখন যাচ্ছে সেই জায়গাটাতে সেকেন্ড এন্ট্রি। দুইটা সুইং শেষ, আমি ওই স্টকের দিকে আর ঘুরেও তাকাই না। এই যে দেখেন বিবিএস কেবল কি করছে, যে এখান থেকে পুল ব্যাক দিছে, এই যে আবার পুল ব্যাক দিছে, এই পুল ব্যাক দেখায় আমাদেরকে বলদ বানায় স্মার্ট মানি, মনে করে যে এইখান থেকেই ঘুরে গেছে। বাট এইগুলো হয় আইডিএম, ইন্ডুসমেন্ট, মানে যাকে বলে প্রলোভন দেখানো। এই প্রলোভনে অনেকেই ফারছে ভাই, অনেকেই ফারছে। হ্যাঁ, স্টকটা আবার নিচে এসে আবারও যাইতে পারে, সেটা বড় কথা না, বাট স্টকটা যদি যেখান থেকে উঠে গেছে সেইখানে যদি আবার 15 টাকার ঘরে চলে আসে তাহলে কি অবস্থা হবে। আচ্ছা যাই হোক, একটা নিয়ে এত বড় বলার কিছু নেই। এরপরে চলেন এই যে বিডি থাই ফুড, দেখেন খেয়াল করে দেখেন, এই যে মাঝে মধ্যে কিন্তু আপনাকে গ্রিন ক্যান্ডেল দিয়ে আপনাকে সিগন্যাল দিচ্ছে, বাট বিডি থাই ফুডের হচ্ছে এন্ট্রি পয়েন্ট ছিল এইখানে। বাট আমরা কি করি, অতি লোভে এই সব জায়গায় একদম পিক পয়েন্টে যে এন্ট্রি নেই, এই এন্ট্রিগুলো হয় আমাদের ভুল। আপনারা এইগুলা থেকে বিরত থাকেন, একটু সুইংগুলো ধরার চেষ্টা করেন। এই যে এইগুলো ছোট ছোট সুইং হয়েছে, এইসব সুইং ধরেন না ভাই। কেন এত উপরে গেছে, স্টকটার বটম হচ্ছে 8 টাকা, আপনি কেন ভাই 30 টাকার ঘরে যে এন্ট্রি নিচ্ছেন? একবার চিন্তা করে দেখুন ভাই। এই বটমের দিকে যেগুলা রিটেস্টমেন্টে যাচ্ছে সেইগুলোর দিকে দেখেন, কিন্তু এই যে এইসব আইডিয়ামে যে একটা করে আপনাকে গ্রিন ক্যান্ডেল দিবে, সেই গ্রিন ক্যান্ডেল দেখে আপনি এন্ট্রি নিয়ে ফেললেন, এই যে আবার আর একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, সেটা দিয়ে মনে করলেন যে ঘুরে গেছে, বাট ঘুরে না, ঘুরে না। এগুলোকে বলে আইডিএম। এগুলো আমার কোর্সের মধ্যে আমি ইনডেপথে শেখানোর চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে। বাট এই সব জায়গায় আমাদের প্রলোভন দেখায়, এই প্রলোভন থেকে আপনাকে বাঁচতে হবে। দেখেন এই যে বাজার কেন পড়তেছে, যে স্টকগুলো অতি মূল্যায়িত হয়ে গেছে সেগুলো কিন্তু ডাউন ট্রেন্ড, মানে রেড হচ্ছে, লাল হচ্ছে, যে কারণে বাজার পড়তেছে। সো আপনি যদি এইসব স্টকে থাকেন তাহলে তো আপনার ক্ষতিগ্রস্ত হবেনি। যদি বটম স্টকে থাকেন, রিটেস্টমেন্টে যদি একটু নিচের দিকেও আসে, তাহলে দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে সেই স্টকটা আবার খেলা শুরু করছে, বা সেই স্টকটা আবার উপরে যাওয়া শুরু করছে। বাট এই সব স্টক কবে যাবে আদৌ, আপনি যদি 30 টাকায় কিনে থাকেন এখন 30 টাকা, এই 30 টাকা কবে আবার পাবেন আই ডোন্ট নো। বাট আপনি যদি এই যে এইখান থেকে এই পিকে যদি আপনি ধরে থাকতেন, যে 16 টাকার ঘরে, আবার যদি 12 টাকার ঘরে আসতো, তারপরেও কিন্তু আপনি পাইতেন। মানে প্রথম সুইং যেটা, প্রথম যে পিকটা হবে, ওই পিকের পরে রিটেস্টমেন্টে যদি আপনি ধরেন তাহলে ভালো কথা, আর যদি ওই পিকেই ধরেন, রিটেস্টমেন্টে আসলো তারপর আপনি বের হইতে পারবেন। বাট একদম টপে যে যদি যে পিকে আছে সেই পিকে যেয়ে বসে থাকেন, তাহলে ভাই এইখানে কতভাবে যে আপনাকে আটকাবে, দেখবেন যে 2-3 বছরের মধ্যেও বেরোইতে পারছেন। হ্যাঁ, এখান থেকে যেতেও পারে, আমি সে কথা বলতেছি না, এখান থেকে রিটেস্টমেন্ট করে আবার যদি প্ল্যান থাকে স্মার্ট মানি, সেটা যেতেই পারে। বাট অলরেডি 30 থেকে 23, চিন্তা করে দেখেন, 30 থেকে 23, যারা 30 লেভেলে ঢুকেছে তাদের অবস্থা কি। এরপরে চলেন এই যে দেখেন কিছু কিছু স্টক আছে, এই যে দেখেন বারকা পতাঙ্গা, এই যে এন্ট্রি পয়েন্ট ছিল এইখানে, বাট আমরা কি এন্ট্রি নেই এইসব জায়গায়। এই যে দেখেন এখন কিন্তু রেড হয়ে নিচের দিকে আসার চেষ্টা করতেছে। এরপরে চলেন দেখি একটু যে স্টকগুলো অতি মাত্রায় বেড়ে গেছে সেই স্টকগুলো দেখার চেষ্টা করি। এই যে দেখেন কপারটেকের কি হয়েছে, এই যে এই সব জায়গায় ছিল এন্ট্রি, এই যে এন্ট্রি পয়েন্ট, বাট আমরা এন্ট্রি নিয়ে ফেলি এই সব জায়গায়। এই যে দেখেন রেড হচ্ছে, মানে অতি মূল্যায়িত শেয়ার যেগুলো সেগুলো কিন্তু ডাউন ট্রেন্ডে, যে কারণে বাজার একটু চাপে আছে। তারপরে এই যে ডিএসএসএল, এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে এই লেভেলে এই ডিএসএসএল এখন কত, 14 টাকার উপরে যাওয়ার পরে এই যে এখন কিন্তু ডাউন ট্রেন্ড। হ্যাঁ, আর একটু উপরে যাইতে পারে, বাট রিটেস্টমেন্ট করে প্রত্যেকটা সুইং ধরে ধরে ট্রেড করা যায়, যেহেতু অলরেডি 2-3টা সুইং দিয়ে ফেলছে, এইগুলো আর ধরার দরকার নেই, এগুলো উপরে গেলে যাক। এই যে আমার লয়েল, আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম এই যে এই লেভেলে এই যে 16 টাকা লেভেলে আলোচনা করেছিলাম, এখানে ছিল এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, আবার উপরে যাওয়ার পর আবার রিটেস্টমেন্ট আপনি এন্ট্রি দিতে পারতেন, ওই যে বলেছি আপনাদেরকে 2টা রিটেস্টমেন্টে আপনি দিতে পারেন। বাট এখন যে রিটেস্টমেন্টটা দিচ্ছে সেটা আসলে মানে অলরেডি বেড়ে যাওয়ার শেয়ার, এইগুলো আমার পছন্দ হয় না। যে শেয়ারটার বটম কত ছিল 13 টাকা, 13 টাকার থেকে শেয়ারটা গেছে 30 টাকা, মানে ডাবলেরও বেশি। আমি এইখানে আলোচনা করেছিলাম 16 টাকা লেভেলে, তার মানে ডাবল হয়েছে, স্টকটা ডাবল হয়েছে। এখন এই ডাবলের উপরে যায় যদি কেউ কিনে থাকে ভাই কিছু করার নাই। এরপরে দেখেন এই যে গোল্ডেন সোন, দেখেন কোথায় আছে, এই যে এন্ট্রি পয়েন্ট কোথায়। এরপর আমি আর আর আলোচনা করতেছি না, আমি জাস্ট একটু দেখানো যে আইপিডিসি 19 টাকা লেভেলে আপনাদের সাথে আলোচনা করছিলাম, এইখানে ছিল এন্ট্রি পয়েন্ট অ্যাকচুয়ালি। এরপরে স্টকটা এই যে 30-35 টাকার উপরে চলে গেছে। এরপরে এই যে দেখেন একটু একটু করে ডাউন টেন, এই যে গ্রিন ক্যান্ডেল দেখে আর পাবলিক মনে করে না এখান থেকেই মনে হয় ঘুরে যাবে, বাট সেটা
নিচের দিকে আসার চেষ্টা করে। এই যে প্রভাতী, দেখেন এই যে ইন্স্যুরেন্সের এই প্রভাতী ছিল 35 টাকার ঘরে অ্যাকচুয়াল এন্ট্রি। আপনি ধরতে পারেন নাই, ধরেন না, প্রয়োজন নাই। আরও অনেক স্টক আছে যেগুলো এইটা এই সিনারিও করতেছে নিচের দিকে, সেগুলো ধরেন। বাট এখন যা যদি আপনি এই যে হচ্ছে 70 টাকা, মানে 35 টাকার থেকে 70 টাকা যখন হয়েছে, মানে ডাবল হয়েছে, তখন যা যদি ধরেন, তাহলে আর ভাই কিছু করার নাই। এই যে গত সপ্তাহে যখন ভিডিও দিয়েছিলাম, এক ভাই আমাকে এখানে কমেন্টস করেছে যে ইন্স্যুরেন্সগুলো কিনে রাখেন 10% করে দিবে, দিছে 10%। এই যে গত সপ্তাহে এই স্টকটা কোথায় ছিল, এই যে কত 70 68 70 টাকার ঘরে, এখন 63 টাকা অলরেডি, মানে 10% গন। 10% তো লাভ দেয়ই নেই, 10% গন। যাদের দেখবেন যে উপরের দিকে, যখনই উপরের দিকে স্টকে আসে এবং সেইটা নিয়ে বেশি মাতামাতি করতেছে, বেশি প্রচারণা করতেছে, তখন ওইখানে ভাববেন যে এখানে কোনো কিছু ডালমাই কুছ কালা হে, বা কোনো কিছু ঝামেলা আছে। সো আপনি নিচের দিকে ধরতে পারেন না, উপরে চলে গেছে, যেতে দেন তাকে, জাস্ট তাকে ছেড়ে দেন। এরপরে দেখেন এই যে তশরিফা, এই যে তশরিফা আমি নিজেও আলোচনা করছিলাম 17 টাকার ঘরে, এখন এই স্টকটা 25 26 টাকার থেকে ঘুরে আসছে, রিটেস্টমেন্ট দিচ্ছে, এরপরে আর একটা সুইং দিতে পারে। বাট আমি এই সুইংয়ে কেন যাবো ভাই? এইসব সুইংয়ে তো আমরা ধরছি, এইসব সুইংয়ে যদি ধরতে পারি তাহলে এই সুইংগুলোতে কেন যাব? যাওয়ার কোনো দরকার নাই। এনিওয়ে, যাই হোক, আমি দেখাইলাম এই কয়েকটা স্টক, মানে আরও অনেক স্টক আছে এরকম, এই কয়েকটা স্টক আমার চোখে পড়ছে, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে বাজার কী কারণে এই টাইপের আরও অনেক স্টক আছে যেগুলো ডাউন ট্রেন্ড শো করতেছে বা নিচের দিকে আসতেছে, অলরেডি গ্যাপ দিয়ে দিছে অনেকটা, যে কারণে বাজারটা একটু চাপে আছে। হ্যাঁ, যেগুলো দেয় নাই সেইগুলো রোলিং করে করে আগানোর সম্ভাবনা আছে। তো আশা করি আপনাদেরকে এই বিষয়টা ইনডেপথে বোঝানোর চেষ্টা করেছি যে কি কারণে বাজারটা এই যে একটু করে রেড হচ্ছে, কারণ প্রফিট টেকিং হচ্ছে, যে স্টকগুলো অলরেডি বেড়ে গেছে। তো শ্রী ভাই যে এখানে দেখেন, এখানে এই যে এত বড় ভলিউম, একদম আলটা ভলিউম, এবং এখানে বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল, তার মানে কি এই জায়গাটা তো টোটালি প্রফিট টেকিং। হ্যাঁ, এরপরে আবার একটু নিচে এসে আবার পুলব্যাক দিতে পারে, দিতেই পারে। বাট আমি যদি এইখানে মানে 16 টাকার ঘরে এন্ট্রি নিয়ে যদি এইখানে বিক্রি করে দেই 25 টাকায়, তাহলে কত পার্সেন্ট লাভ হয় ভাই? একটু চিন্তা করে দেখেন। যাই হোক, তো চলেন আমি আর একটা সেক্টর নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটা হচ্ছে ব্যাংক সেক্টর। চলেন ব্যাংক সেক্টরে একটু যাই, গেলে আমি একটু বুঝাইতে পারবো আপনাদেরকে। গত 2 সপ্তাহ আগে আমি ব্যাংক সেক্টর নিয়ে একটু আপনাদেরকে আভাস দিয়েছিলাম, এবং এই চারটার দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। যে এই চারটা আমি আমার গ্রুপ মেম্বারদের দিয়ে রেখেছি, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন এখানে আমি একটা চার্ট আঁকছি যে ব্যাংক সেক্টর এইখানে যখন ছিল, তখন আমি ব্যাংক সেক্টর নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, এবং ফান্ডা, তখন বলেছিলাম ফান্ডা এবং ব্যাংক, ফান্ডাটা অলরেডি টেনে ফেলেছে। ফান্ডা এখন একটু রিটেস্টমেন্টে থাকবে, কারেকশন হবে না। আমি ওই কথা বলে দিলাম যে ফান্ডাতে এমন একটা কারেকশন হবে না, ফান্ডার খেলা এখনো বাকি আছে। মানে মিড ফান্ডা যেগুলো, মানে ফান্ডামেন্টাল বলতে ওই ফান্ডামেন্টাল না, মিড ফান্ডা আমি বলি আর কি, যে ব্যাক্স ফান্ডমা, তারপরে বিএসসি, তারপরে হচ্ছে ইএইচএল, এই টাইপের শেয়ার যেগুলো আছে, মিড টাইপের হচ্ছে ফান্ডামেন্টাল, সেগুলো একটু স্লো আছে, কারণ ওইগুলো রিটেস্টমেন্টে আছে, পরবর্তীতে আবারও দেখবেন ঘুরবে। তো এই ব্যাংক এবং ফান্ডা রোলিং করে করে আগাচ্ছে, এটা খুব ভালো দিক, একসাথে টানতেছে না, যে কারণে ফান্ডা আগে টানছে, ব্যাংকটা একটু ওই কয়েকদিন আমি বলার পর ওই কয়েকদিন একটু স্লো ছিল। বাট ব্যাংক দেখেন আবার কিন্তু সে শুরু করেছে, মানে ফান্ডা একটু স্লো হয়েছে, আবার ব্যাংক কিন্তু শুরু করেছে। এবং ব্যাংকের চার্টটা আপনারা একটু ভালো করে এইটাকে অবজারভেশনে রাখবেন। দেখেন এই ব্যাংক যখন আলোচনা করি, এরপরে এই ব্যাংকটা স্লো ছিল দেখে অনেকেই অনেক কথা বলেছে যে আপনার ব্যাংক কই গেল, অমুক গেল, তমুক গেল। ভাই সাথে তো ফান্ডাও বলেছিলাম, সব শেয়ার একসাথে তো টানবে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি একটু আগে সিগন্যাল দিই আপনাদেরকে, এর কারণও আছে। কারণ অনেক সময় টানের উপর কিনতে গেলে আপনাদের দামটা একটু বেশি পড়ে যাবে। একটু রিটেস্টমেন্টে যদি আপনারা কেনার চেষ্টা করেন এবং আগে থেকে একটু প্রিপেয়ার থাকেন, বা আপনাদের টাকা পয়সার একটু ম্যানেজার একটা বিষয় থাকে, কারণ কারো স্টক ছেড়ে দিতে হবে, বা নতুন ফান্ড ঢুকাবে, অথবা কারো অ্যাভারেজিংয়ের জন্য ফান্ড নিয়ে আসবে। সো ওই বিষয়গুলোর জন্যই আমি একটু আগে থেকে আপনাদেরকে সিগন্যাল দিই, যেহেতু আপনারা অনেক সময় টানের উপর কিনতে পারেন না, টানের উপর কিনতে গেলে শেয়ারের দাম বেড়ে যায়। সো আমি একটু হাতে সময় রেখেই আমি এই সেক্টরগুলো আপনাদেরকে আভাস দিই। তারপরেও দেখেন সেক্টরটা কি হয়েছে, সেক্টরটা আহামরি পড়ছে, এই সব জায়গায় ছিল কালেকশন মোডে। এবং এই সেক্টরটা যখন নিয়ে আলোচনা করি, তখন একটা স্টকই বলেছিলাম ব্যাংক সেক্টর থেকে, সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকের কী অবস্থা সেটা আপনারা দেখেন, 16 টাকার ঘরে আমি আলোচনা করেছিলাম, এবং এও বলেছিলাম যে ব্যাংক যদি কোনো মতে একটু টান দেওয়া শুরু করে, তাহলে মিডল্যান্ড হবে লিডার। দেখেন মিডল্যান্ড লিডার, হ্যাঁ, সাথে সাথে ডাচ বাংলাও টানতেছে, কিন্তু মিডল্যান্ড কিন্তু বেশি গেমলিং শেয়ার ডাচ বাংলার সাথে। ডাচ বাংলা বেশি ফান্ডামেন্টাল শেয়ার, ওইটা অন্যভাবে টানতেছে বা অন্য কেউ টানতেছে, সেটা ভিন্ন জিনিস, সেটা ইনস্টিটিউট ওরা টানতেছে। কিন্তু মিডল্যান্ড ব্যাংকটা, এটা গেমলার ভাই বা মামু বলেন, যেটাই বলেন না কেন,
কারণ ওর কিছু সাইন আছে, এই সাইনগুলো আগে বুঝতে হবে। যাই হোক, এই ব্যাংক সেক্টর দেখেন এইখানে রিটেস্ট দিয়ে আবার ওঠার চেষ্টা করছে এবং টার্গেট, এই যে দেখেন টার্গেট ফিক্স রয়েছে। এই ব্যাংক সেক্টর এইখান থেকে যখন উঠে যায় তখন এই পর্যন্ত যাওয়ার পরে এইখানেও বলেছিলাম, মানে এইখানেও আপনাদেরকে আভাস দিয়েছিলাম ব্যাংক সেক্টর সামনে আসবে। মানে যারা আমার প্রিভিয়াস ভিডিও টিডিও দেখেন তারা হয়তো বা জানেন এই ব্যাংক সেক্টর নিয়ে আমি কীভাবে আভাস দিয়েছিলাম। এই যে এই জায়গাটাতে থেকে উঠে যখন যায় এই পর্যন্ত, যখন আবার কারেকশনে যায় তখনও বলেছিলাম, আবার যখন এইখানে আসে তখন আপনাদেরকে সিগন্যাল দিয়েছি। এখন এই সেক্টরটা টার্গেট এই পর্যন্ত আপাতত টার্গেট রাখেন, এর পরেরটা পরে। তবে হ্যাঁ, একবারে যাবে না। এই যে এই জায়গাটাতে দেখেন ব্যাংক সেক্টর যখন টানছে তখন কি হয়েছে, এই উপরে গেছে, এই রিটেস্ট দিছে, এই উপরে গেছে, এই রিটেস্ট দিছে, এইভাবে করে আপ ডাউন করে করেই সে আগাবে। এখন আপনি যদি চিন্তা করেন ব্যাংকে একবারেই এইভাবে যাবে, না, কোনো স্টক বা কোনো সেক্টর এইভাবে যায় না। এইখান থেকে এরকম রিটেস্ট দিবে, এরকম থাকবে, এইরকম যাবে, এইভাবে করে আস্তে আস্তে আগে আগাবে। হ্যাঁ, আপনি এই প্রত্যেকটা সুইং ধরে ধরে ট্রেড করতে পারেন। দেখেন একটু মজার বিষয়, দেখেন আপনারা প্রিভিয়াস চার্ট তো আমরা দেখি না, সেইটা হচ্ছে এই যে ব্যাংকের এই যে এখানে বক্স আঁকাইছি, দেখেন এইখানেও বক্স আঁকাইছি, প্রায় সিমিলার, দেখেন প্রায় সিমিলার। এরপরে এই যে রিটেস্টমেন্ট, এই যে এইখানেও সেম রিটেস্টমেন্টটা হয়েছে। তারপরে দেখেন এরপরে এই উপরে গেছে এই রিটেস্টমেন্ট, এই উপরে গেছে এই রিটেস্টমেন্ট, এইখানেও সেম এইরকম হইতে পারে। হ্যাঁ, একদম হুবহু 100% এইরকমই হবে বিষয়টা এমন না, এক এক জায়গায় এক এক রকম হবে, বাট সিনারিওটা কিন্তু সিমিলার, এইটা বোঝানোর চেষ্টা করছি। এবং দেখেন আমার চার্টে কিন্তু কোনো ইন্ডিকেটর কোনো কিছু আমি ইউজ করি নাই। যাই হোক, এনিওয়ে আপনারা চাইলে এই ব্যাংক সেক্টরটা আপনাদের নজরে রাখেন, এবং মিডল্যান্ড ব্যাংক অলরেডি যারা নিয়েছেন আমার এই ভিডিও দেখে তাদের জন্য শুভকামনা। এখন আপনারা বলতে পারেন ভাই আরও দুই একটা ব্যাংকের শেয়ারের নাম বলেন বা অ্যানালাইসিস দেন। আসলে ভাই অলরেডি যেটা আমার পছন্দ ছিল সেটা দিয়ে দিছি। হ্যাঁ, আরও দুই চারটা পছন্দ আছে, বাট সেইগুলা মানে আমার পছন্দ থাকলেও আমি আপনাদেরকে ওইভাবে দিতে পারছি না, কারণ মিডল্যান্ড আমার পছন্দ ছিল, সেটা অলরেডি আপনাদেরকে দিয়ে দিছি। আর বাকি যে পছন্দগুলো ওইগুলা তেমন পছন্দ না, পছন্দ আছে ঠিক আছে, কিন্তু তেমন পছন্দ না, আমার ভালো লাগে না, এই আর কি। যাই হোক, এনিওয়ে ব্যাংক যাদের হাতে আছে তারা হোল্ড করতে পারেন। এরপরে চলেন আমি আপনাদেরকে ওয়াচ লিস্ট দিব। ওয়াচ লিস্টের জন্য আপনারা একটু অধীর আগ্রহে বসে আছেন। ওয়াচ লিস্টের মধ্যে প্রথমে আছে হলো হাইডেলবার্গ সিমেন্ট। খেয়াল করে দেখেন হাইডেলবার্গ সিমেন্ট কি বাড়ছে, যে এই যে এটার সাথে এমআরএল অয়েলের সাথেই তুলনা করেন। এমআরএল অয়েল হচ্ছে 14 টাকার থেকে 30 টাকায় গেছে, অলরেডি ডাবল। বাট হাইডেলবার্গ সিমেন্ট কি ডাবল হয়েছে? এইখান থেকে দেখেন এই যে মানে হচ্ছে, হ্যাঁ 200 টাকা ধরেন, 200 টাকার থেকে একটা পিক দিছে 267 বা 70 টাকা, এরপরে রিটেস্টমেন্টে আসছে কততে, 224 টাকা। তারপরে দেখেন এই স্টকটা একই জায়গায় ঘোরাফেরা করতেছে। আপনারা চাইলে লো পেইডের এই হাইডেলবার্গটা আপনাদের নজরে রাখতে পারেন না ভাই, বটম শেয়ার একটু খোঁজার চেষ্টা করুন। প্রথম একটা পিক দিছে, রিটেস্টমেন্ট আসছে, ধরেন প্রথম রিটেস্টমেন্ট, সেকেন্ড রিটেস্টমেন্টও আপনি ট্রেড করতে পারেন, বা থার্ড, চতুর্থ, পঞ্চম এই টাইপের রিটেস্টমেন্টে যায় না, যেইটা হচ্ছে যে এমআরএল অয়েল বা গোল্ডেনসন এই টাইপের শেয়ারে যেগুলো হচ্ছে সেইগুলা বাড়তেই পারে, বাট এইগুলা হচ্ছে বেশি সেফ জায়গায়। আপনারা তারপরেও এই স্টকটা যেহেতু একটা পিক দিছে, একটু উপরে আছে, সেহেতু স্টকটা যদি আপনারা ট্রেড করতে চান তাহলে স্টপ লস হলো 225 টাকার নিচে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে স্টপ লস। টার্গেট কোথায় রাখবেন না রাখবেন ভাই এটা সম্পূর্ণই ব্যক্তিগত বিষয়, আমি টার্গেটের কথা এখন বলি না, কারণ অনেকেরই অনেকভাবে টার্গেট থাকে। কেউ 20% নিতে চায়, কেউ 50% নিতে চায়, কেউ 100% নিতে চায় ভাই, কেউ আবার 10% খুশি থাকে, কেউ 5% খুশি থাকে। ভাই এইখান থেকে যদি আপনারা এন্ট্রি নেওয়ার পরে যদি 5% 10% আপনারা আপনার মতো করে রাইখেন, বাট আমার তো একটা টার্গেট আছে, বাট আমি এখানে ওইভাবে করে খোলসা করতেছি না, আপনারা আপনাদের মতো করে টার্গেটটা ফিক্স করেন। তবে স্টকটা দেখেন আগামী রবিবারে সকালবেলা যদি আরেকটু নিচের দিকে পান, বা সোমবারে আরেকটু মানে এই যে বক্সটা খাইছে এই বক্সের মধ্যে যদি পান তাহলে ভালো কথা। হ্যাঁ, এইখানে 2-4 দিন কিন্তু একটু ঘোরাফেরা করতে পারে, আবার এইখান থেকে বের হয়েও যেতে পারে, বাট আপনারা কালেকশন করে রাখতে পারেন। হ্যাঁ, আমি যে স্টকগুলোতে একটু সময় বেশি লাগে এর কারণ আছে, কারণ ভাই আমি এইরকম বুলিশ মোমেন্টামে কখনোই কোনো স্টক সাজেস্ট করি না যে দাম বেড়ে গেছে এরকম পরপর বুলিশ ক্যান্ডেল দিচ্ছে, কখনোই আমার কাছ থেকে সেই জিনিস পাবেন না, এগুলো একটু হাই রিস্ক হয়ে যায়। সো আপনারা যেহেতু আমার ফলোয়ার, আমি চাই যে আপনাদের ক্যাপিটালটা সুরক্ষিত থাকুক, সেহেতু আমি একটু স্লোর মধ্যে কালেকশন যেটা হয় সেটা দেওয়ার চেষ্টা করি, বা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যাতে আপনারা ঠিকঠাক সময় নিয়ে বাই সেলটা করতে পারেন এবং আপনাদের ক্যাপিটালটা সুরক্ষিত থাকে। এরপরে চলেন, এই যে হাইডেলবার্গ আপনাদের সাথে আলোচনা করলাম, এরপরে চলেন আমি একটু দেখাই। এরপরের স্টকটা হচ্ছে সেন্ট্রাল ফার্মা, মানে জেডের। এই সেন্ট্রাল ফার্মা আমি নিজেও আলোচনা করেছিলাম, সেখান থেকে 2টা হল্ট আপনারা পেয়েছেন। এখন আবার এই যে প্রথম একটা সুইং দিছে, এই সুইংয়ের মধ্যে আপনি যদি
নিতে পারেন। এইখানে একটা জায়গায় রেঞ্জ বাউন্স হয়ে গেছে এবং এই জায়গাটাতে ভলিউম কমে গেছে। আমি আলট্রা ভলিউমে সেল করার চেষ্টা করি, যে এখানে দেখেন আলট্রা ভলিউম হয়েছিল, এখানে আলট্রা ভলিউম হয়েছিল, এই আলট্রা ভলিউমে সেল করার চেষ্টা করি এবং ভলিউম যখন ড্রাই হয়ে যায়, কমে যায়, সেই সব জায়গাটাতে ঢোকার চেষ্টা করি। যে দেখেন ভলিউম এই জায়গাগুলোতে ড্রাই এবং শেয়ারটা তেমন একটা পড়তেছে না, এবং এই জায়গাটাতে একটা ম্যানিপুলেশন ক্যান্ডেলও আসছে, সুন্দর একটা ক্যান্ডেল। আপনারা দেখেন যদি আগামী রবিবারে এখান থেকে পজিটিভনেস কোনো কিছু দেখা যায়, তাহলে আপনারা এই জায়গাগুলোতে এন্ট্রি পয়েন্ট খুঁজতে পারেন। এবং স্টপটা এখন যেহেতু একটু উপরে, সেহেতু আপনি স্টপ লস ধরেই ট্রেড করতে হবে। স্টপ লস হচ্ছে 10 টাকার নিচে। এর পরের টার্গেট কত, আমি এটার টার্গেট একটু বলেই দিই। এর পরের টার্গেট হয়তো বা আপনি 12 টাকা প্লাস পাইতে পারেন। হ্যাঁ, এটার পরের টার্গেট এটা আমি বলেই দিলাম। ওকে, এরপরে চলেন ভালো একটা স্টক, সেটা হচ্ছে সোনালী পেপার। এই সোনালী পেপার দেখেন এইখান থেকে একটা পিক দিছে, পিক দেওয়ার পরে এই যে এই জায়গাটাতে ভলিউম আস্তে আস্তে ড্রাই হচ্ছে। দেখেন আরও 2-1টা দিন এই বক্সের মধ্যে ভলিউমটা ড্রাই হয় কিনা বা এখানে ঘোরাফেরা করে কিনা। যদি হয় তাহলে আপনারা এন্ট্রি দেন। আর আগামীকালকে যদি হয় পজিটিভনেস যদি চলে আসে বা একটু 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 করে সকাল থেকে একটু পজিটিভ পজিটিভ ভাব থাকে, তাহলে আপনারা শেষের দিকে যে এন্ট্রি নিতে পারেন, অথবা এটা দেখার পরে সোমবারেও আপনারা ওইভাবে করে প্ল্যান করতে পারেন। আর যদি না হয় তাহলে এই জায়গার মধ্যে সে অ্যাকুমুলেশন করে কিনা সেইটা একটু আগে দেখতে হবে। স্টকটার স্টপ লস কত রাখবেন, 229 টাকার নিচে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে এই স্টকটার স্টপ লস। টার্গেট কোথায় রাখবেন না রাখবেন ভাই এখন আর বলছি না। এই যে আমরা কি করি, এই যে এই টাইপের এই যে নাহির মতো শেয়ার, দেখেন নাহিতে কি করছে, করছে কি নিচে আসছে আবার উপরে গেছে। হ্যাঁ, আপনি এইখান থেকে এই পর্যন্ত ট্রেড করতে পারেন, কিন্তু রিস্ক। কিন্তু অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্ট কোথায় ছিল, অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্ট এইখানে। এই এই নাহির যে রিটেস্টমেন্টটা দেখেন, একটু খেয়াল করেন, নাহির রিটেস্টমেন্টটা হয়েছে কোথায়, এই বটম থেকে এই টপ পর্যন্ত, তারপরে দেন নিচে এসে রিটেস্টমেন্ট হয়ে তারপরে আবার একটা পুল ব্যাক দিছে। বাট এইটার অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্ট ছিল এইখানে, এই জায়গাটাতে এন্ট্রি পয়েন্ট আমার মতে কোথাও মানে নাই এইখানে। এখানে আমি আমাকে হাজারবার বললেও আমি এখানে এন্ট্রি নিব না। হ্যাঁ দিছে, এখান থেকে গ্যাপ দিছে, অস্বীকার করবো না, এখানে চাটেও বলতেছে এবং দিয়েছে। বাট আমার কাছে এই টাইপের জিনিস হবে না। আমি এই টাইপের মানে অতি মূল্যায়িত শেয়ারে যাব না। আমি যদি বটম ধরতে পারি ভাই, আমি কেন অতি মূল্যায়িত শেয়ারে যাব? এই নাহির এই জায়গার মতো এইখানে ছিল অ্যাকচুয়াল, অথবা এইখানে ছিল অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্ট, এই জায়গার মতো সোনালী পেপারটাও সেম একই টাইপের চার্ট তৈরি করছে। মানে নাহির যে বটমটা ছিল, খেয়াল করে দেখেন, নাহির যে বটমটা ছিল এই বটমের মতো এই সোনালী পেপারেরও বটম তৈরি করতেছে বা তৈরি হচ্ছে। তার মানে আপনারা এই স্টকগুলোর দিকে নজর দিতে পারেন। আমি বলছি না যে আমার কথাতেই আপনারা স্টক বাই সেল করেন, আমি জাস্ট আমার অ্যানালাইসিস, আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আর কিচ্ছু না। সম্পূর্ণই বাই সেল আপনার ব্যক্তিগত বিষয়। আমি বললেও আপনারা কিনেন না, না বললেও কিনেন না ভাই। আপনার যদি পছন্দ হয় এর মধ্যে থেকে কোনো একটা শেয়ার, আপনি ট্রেড করেন আপনার দায়িত্বে। আমি শেয়ারের পজিশনগুলো দেখাই দিলাম, কোথায় স্টপ লস হবে, কোন শেয়ারটা কোন পজিশনে আছে, সেইটা আমি আপনাদেরকে অবগত করার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন, অনেক কিছুই ধরতে পারবেন। সো আপনারা একটু বটম শেয়ার খোঁজার চেষ্টা করেন। অনেকেই বলে যে বটম শেয়ার তো এখন আর নাই, অমুক নাই তমুক নাই। এই যে দেখেন আমি অলরেডি 3টা বের করে দিছি, আরও এরকম অনেকগুলো বটম আছে, আপনারা খুঁজেন, খুঁজলেই পাবেন। হ্যাঁ, প্রবলেমটা হয় কোথায়, অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্টটা কোথায় হবে সেইটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। সেই জায়গাটাতে স্পেসিফিকভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। এই যে সোনালী পেপারেরও একেবারে সেম জায়গাটাতেই, মানে এই জায়গাগুলোতেই হচ্ছে এন্ট্রি পয়েন্ট বা ট্রিগার পয়েন্ট। তবে হ্যাঁ, পজিটিভনেস আসতে হবে এখান থেকে। এই যে বিয়ারিশ ক্যান্ডেল, তো যখনই দেখবেন পজিটিভ কোনো ক্যান্ডেল আসে আপনি এন্ট্রিতে টুক করে বসে থাকেন, স্টপ লস এখানে রাখেন, এরপর টার্গেট আপনার আপনার মতো করে সেট করেন। এনিওয়ে, যাই হোক, আজকে অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করলাম, অনেকগুলা জিনিসপত্র আপনাদের সাথে আলোচনা করলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।